হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার গণিতের থার্ড সাবমেটিভের দ্বিতীয় স্কুলের শেষ অংশটা করব। দেখো, আমরা 5-এর দাগে করব। আগের ভিডিওতে আমরা 5-এর দাগের আগে পর্যন্ত করেছি। একদম প্রথম অঙ্কটা দেখো, 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যে 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্য লাল। প্রথমেই বলি যে দুটো একক থাকলে অঙ্ক করা যায় না, যে কোনো একটা এককে পরিণত করবে। 2 মিটার সমান কত সেন্টিমিটার? 200 সেন্টিমিটার। তাহলে পুরো বাঁশটা কত? 200 সেন্টিমিটার। তার 75 সেমি দৈর্ঘ্য লাল করা হয়েছে। আচ্ছা, বাকি দৈর্ঘ্য সাদা। তাহলে সাদা কত হবে? পুরোটা যদি 200 হয়, লাল করলাম 75 সেমি, তাহলে 200 থেকে 75 বাদ দিলে যেটা থাকবে 125, ওটাই হচ্ছে লাল, তাই না? এই লাল নয়, সাদা, ওইটা হচ্ছে সাদা। এবার বলছে মোট বাঁশের দৈর্ঘ্য। মোট বাঁশটা কত? 200 মিটার। এবং বাঁশের লাল রং দেওয়া কত বেরোলো? এই যে 75, 75 তো লাল, এটা দেওয়া ছিল। এদের অনুপাত বার করতে বলছে, মানে 200 অনুপাত মানে ইস্টু হলো 200:75। আবার বলছে বাঁশের মোট দৈর্ঘ্য, মানে 200 বাঁশের সাদা রঙের দৈর্ঘ্যের অনুপাত। সাদা রং কত বেরোলো? 125। এর অনুপাতটা বার করতে বলছে। চলো আমরা করছি। দেখো, একদম আমরা প্রথমেই করছি। দেখো, লিখে নিয়েছি 2 মিটার সমান 200 সেন্টিমিটার। এটা যারা ভুলে গেছো একটু দেখে নাও। এই যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ডান দিকে গেলে গুণ হয় আর বাম দিকে গেলে ভাগ হয়, হলো। তাহলে আমরা কোথা থেকে যাচ্ছি? মিটার থেকে কত? সেমি। 2 মিটার সমান কত সেমি ছিল? তাহলে মিটার, এই যে ডেসি, সেন্টি, তাহলে ডান দিকে যাচ্ছি, তাহলে গুণ করব। তাহলে 2 গুণিত কত? একক, দশক, শতক, 100। তা 2কে 100 দিয়ে গুণ করলে কত? 200। ক্লিয়ার? এখানে আমি সরাসরি লিখে দিয়েছি। 200টা কেমন হলো বুঝিয়ে দিলাম, যাদের সমস্যা হবে বারবার ভিডিওটাকে দেখো। তাহলে দেখো, 200 সেমি বাঁশটির দৈর্ঘ্য। এবারে বলছে কি, লাল রং করা হয়েছে। লাল রং করা হয়েছে কত? 75 সেমি, হলো। তাহলে পুরো বাঁশটা 200 সেমি, লাল রং করা হয়েছে 75 সেমি। এবারে বাকি বাঁশের বাকি দৈর্ঘ্য সাদা রং। অতএব তাহলে সাদা রং কত? সাদা রং কত? পুরোটা কত? 200। তো 200 থেকে লাল করা হয়েছে কত? 75। একে বিয়োগ করলে কত হবে? 125। 125 সেমি। ক্লিয়ার? এবারে প্রশ্নে কি বলছে? বাঁশের দৈর্ঘ্য, বাঁশের লাল রঙের দৈর্ঘ্যের অনুপাত। বাঁশের দৈর্ঘ্য কত? 200, আর লাল রং কত? এইটা। তাহলে এইটার অনুপাত বার করতে বলছে। তাহলে লিখি, অতএব বাঁশের দৈর্ঘ্য ও লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। দেখো, লিখে নিয়েছি বাঁশের দৈর্ঘ্য, লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। বাঁশের দৈর্ঘ্য কত? 200, এইটা অনুপাত চিহ্ন। লাল রং কত? এই যে 75, হলো। দুটো দেখো, 25 যাবে, 25 8-এ 200, 25 3-এ 75, হলো। তারপরে কি বলছে? বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত, মানে এইটা বাঁশের মোট দৈর্ঘ্য এইটা, আর সাদা রং এইটা, এই দুটোর অনুপাত বার করতে বলছে। দেখো, লিখে নিয়েছি বাঁশের মোট দৈর্ঘ্য, বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। মোট দৈর্ঘ্য কত? এই যে 200 ইস্টু সাদা রং কত? এইটা। অঙ্কটা খুবই সহজ। এবারে দেখো কততে যাবে এটা? 25 8-এ 200, 25 5-এ 225। ওকে, অঙ্কটাই শেষ এখানেই। দেখো, তারপরের প্রশ্ন, তোমাদের পাড়ার প্রধান মানে তোমাদের পাড়ার যে প্রধান আর কি, পঞ্চায়েত প্রধান, না এটা নয়, তোমাদের পাড়ার যে প্রধান রাস্তা, মানে মেন রাস্তা, যে তোমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের এই তারিখে শুরু হয়েছিল। ওকে, এই তারিখটাতে রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস এতদিন
সময় লেগেছিল। হিসাব করে দেখো কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। আচ্ছা, এই তারিখে শুরু হয়েছিল, টাইম লেগেছিল এইটা, মানে এই তারিখের সঙ্গে এইটা যোগ করব, যোগ করলে যেইটা হবে সেই তারিখে রাস্তা কাজটি শেষ হয়েছিল। তাহলে দেখি অতএব রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল আমি বছরটাকে আগে লিখে নিচ্ছি, ওকে। তারপরে মাসটাকে লিখছি, তারপরে দিনটাকে লিখছি। এটাও 1, তারপরে 3, আর এটা হচ্ছে 18। তাহলে যোগ করে দিচ্ছি, ওকে। এটা 18, 24 দিন, এটা 9 মাস, এটা 2011। ওকে। তারপরে প্রশ্ন দেখো, 3-এর দাগেরটা, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে, হলো। বলছে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে। তো সবচেয়ে বেশি মানে গরিষ্ঠ সাধারণ নিয়োগ হলো, মানে এখানে গসাগু তোমরা মাথায় রাখবে, সবচেয়ে বেশি থাকলে সবচেয়ে বেশি বৃহত্তম, এই এরকম থাকলে কিন্তু গসাগু করতে হয়, মানে যেটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বোঝাচ্ছে। যাই হোক, তোমরা ছোটো ক্লাসে যেহেতু মোটামুটি মাথায় রাখবে, সবচেয়ে বেশি বৃহত্তম এগুলো থাকলে গসাগু, আর সবচেয়ে কম ক্ষুদ্রতম এরকম থাকলে লসাগু। চলো তাহলে আমরা গসাগু করে ফেলি। তোমাদের আর একটা বিষয় বলি, যে বড় বড় সংখ্যা দিয়ে যখন গসাগু হবে না, তোমরা ভাগ পদ্ধতিতে করবে, ওকে। আমি দেখো ভাগ পদ্ধতিতে করে দিচ্ছি। ভাগ পদ্ধতিতে মানে, ভাগ পদ্ধতি কেমন করতে হয়, এই যে দেখো বড় বড় সংখ্যা, তো এটা কোন সংখ্যা দিয়ে যাবে তোমরা কিন্তু ধরতে পারবে না। গসাগু মানে কি, এমন একটা সংখ্যা তোমাকে খুঁজে বার করতে হবে যেটা দিয়ে সবাই যাবে। কিন্তু যখন দেখবে বড় বড় সংখ্যা, সেখানে কিন্তু ধরতে অসুবিধা হয়, তখন তোমরা কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগুটা করবে। কেমন করবে দেখো, এই যে প্রথম দুটোকে প্রথমে করবে, এদের যে রেজাল্টটা বের হবে সেটার সঙ্গে আবার তৃতীয়টা করবে। আমি খাতায় করছি, দেখো দেখো 1071, একে তাহলে আমরা 595 দিয়ে করছি। এটা কততে যাবে, কেমন ধরবে, এর এখানে জটা, এর এখানে তটা নেবো, যাচ্ছে না, তার মানে আরেকটা নেবো, 4টে নিলাম। এটা প্রথম নিয়ম। কততে যাবে, এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও, এর একটা, 5 5 আর 10, মানে 5 2 10, মানে 2 যাওয়ার কথা, কিন্তু এখানে 2 যাবে না, অনেক বেশি হয়ে যাবে, আমি বুঝতে পেরেছি, তোমরা গুণ করে দেখবে। আচ্ছা, একে তাহলে 595, এক ধারণ 11 থেকে 5 বাদ গেলে 6, এখানে 16 আছে, 7, ওকে। আর এখানে হচ্ছে 9 আছে 4। সবসময় তোমরা বিয়োগটা ঠিক হয়েছে কিনা দেখে নিতে পারো। 6 এই দুটোকে যোগ করলে এটা হবে, 6 5 11 1 হাতের হলো 1, 9 7 16 17 7 হাতের হলো 1, 5 4 9 1 10, ওকে। এবারে আবার একে এইখানে দাগ দেবে, এইটাকে আবার এখানে লিখব 5 9 5। এইভাবে গসাগু ভাগ পদ্ধতিতে গসাগু করতে হয়। দেখো এটা একে যাবে, বুঝতেই পারছো, 476, 9, 8 থেকে 7 বাদ গেলে 1, 5 থেকে 4 বাদ গেলে 1। একে আবার এখানে দাগ দেবে, এখানে এটা লিখবে 476। দেখো এটা সম্ভবত 4-এ যাবে, দেখো 4 9 36 6, আমি মুখে মুখে গুণ করে দিচ্ছি।
তিন, 4 × 4 5 6 7, 4 × 4 হলো 119, এতে চলে গেল। তাহলে এর রেজাল্ট কত? এই দুজনের গসাগু কিন্তু এইটা হবে উত্তর। হ্যাঁ, এবারে শেষে যেটা আছে সেইটাকে, এই দেখো 356কে এদের যে রেজাল্ট সেইটা দিয়ে করতে হবে। হলো 19, দেখো এই 4-এ চলে যাবে, 4 9 36, 6 3, 4 × 4 কোথায় গেল, 1 5, এটা 356 না? আচ্ছা, প্রশ্নটা ভুল তোলা হয়ে গেছে, এটা কিন্তু 357 ছিল। ওকে, এটা 7, তখন 3-এ যাবে। হলো 3-এ 357। ওকে, তাহলে এই তিনজনের গসাগু উত্তরটা কত হলো এইটা। তো এই ভাগ পদ্ধতি গসাগুটা শিখে রাখবে, যখন বড় বড় সংখ্যা তখন কিন্তু ভাগ পদ্ধতি করবে, নাহলে কিন্তু ধরতে পারবে না কোন সংখ্যাতে যাবে। তাহলে অতএব সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো। দেখো লিখে নিয়েছি সবচেয়ে বেশি, এটাই তো গসাগু, ফাইনাল উত্তর তো এটাই। 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবারে প্রত্যেক পরিবার বলেছে, প্রত্যেক পরিবার কী কী জিনিস পাবে। অর্থাৎ প্রত্যেক পরিবার ধুতি পাবে কটি? ধুতি তো ছিল টোটাল 1071টি, তাহলে 1071কে 119 দিয়ে ভাগ করব, তাহলে এইটা হবে 9টি। তারপরে শাড়ি পাবে কত না, শাড়ি কত ছিল টোটাল? শাড়ি 595টি, তা 595কে 119 দিয়ে ভাগ করব, এটা কিন্তু 5টি হবে। ভাগ করবে তোমরা 5টি হবে, এমনি বোঝা যাচ্ছে 9 5 45 ধরে নেওয়া যাচ্ছে। যাই হোক, তারপরে 357কে তোমরা 19 দিয়ে ভাগ করবে, এটা জামা। এটা দেখো 3টি পাবে। ওকে, আপাতত 3-এর দাগ কমপ্লিট। দেখো বলছে, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজ লেগেছিল তারা ততদিনে, আমি বলেছিলাম এর আগে একবার, মাথায় রাখবে তত এরকম থাকলে কিন্তু বর্গমূল করতে হয়। হলো যতগুলো সারি ছিল ততগুলো লাইনে, ততজনকে ততগুলো লাইনে দাঁড় করালো। হলো এই রকম। তো বর্গ কথাটা দেখো, এই যে 2-এর বর্গ মানে কি 2 × 2, 3-এর বর্গ মানে 3 × 3। হ্যাঁ, তো এই যে যতর বর্গ তত দিয়ে গুণ করতে হচ্ছে। হলো, যাই হোক, তাহলে দেখো, তাহলে যত তত থাকলে নিশ্চয়ই বর্গমূল করতে হবে। এবার দেখো বলছে, মোট এত টাকা পারিশ্রমিক পেলেন, তারা ততদিন কাজ করে মোট এই টাকাটা পেয়েছে। তাহলে প্রত্যেক শ্রমিকের পারিশ্রমিক টাকা কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে কতজন লোক কাজে যোগ দিয়েছিল। তাহলে দেখো, এটা যেহেতু টোটাল টাকাটা, মানে টোটাল যে পারিশ্রমিক টাকাটা পেলেন সেই টাকাটা দিয়ে দিয়েছে, আর একজনের পারিশ্রমিক টাকা দিয়ে দিয়েছে, তাহলে টোটাল টাকাটাকে যদি একজনের পারিশ্রমিকের টাকাটা দিয়ে যদি ভাগ করে তার বর্গমূল করি, তবেই হচ্ছে আমরা কতজন লোক কাজে যোগ দিয়েছিল সেটা কিন্তু পাবো। ওকে, তাহলে দেখো আমরা তাহলে লিখতেই পারি যে কাজে যোগ দিয়েছিল কতজন। দেখো অতএব কাজে যোগ দিয়েছিল কতজন, না রুট ওভার কত আছে 12 375 ভাজিত 55 জন। ওকে, তাহলে একে আগে তোমাকে ভাগ করতে হবে। 55 2-এ যাবে, দেখো 3 নামলো 1, 7 নামলো, আবার 55 2-এ যাবে,
55 তাহলে এদের ভাগফলটা কত হচ্ছে 225। ওকে, এবার যারা বর্গ নামটা জানো ফট করে লিখে দিতেই পারো, হ্যাঁ, যে 15 গুণিতক 15 জন। বর্গমূল থেকে বেরোনোর উপায় কি? জোড় থাকলে একটা বাইরে বেরোয়, জোড় আছে একটা বাইরে বেরিয়েছে, দেখলে কত সঠিক হয়ে গেল। তারপরেরটাতে দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে মানে এক মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন, প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? অনিলবাবু তার মাসিক আয়ের তার মাসিক আয়টা কত? এই টাকা, তাই না? মাসিক আয়টা তো হচ্ছে বলে দিচ্ছে, মানে এর 22% তিনি বাড়ি ভাড়া দেন। ওকে, দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে মাসিক আয় কত চেয়েছে, তাই না? কত টাকা চেয়েছে, মাসিক আয় মানে কি? আয়ের তো টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, যে অনিলবাবুর মাসিক আয়ের 22% সমান এত টাকা। 1% সমান কত টাকা, আর 100% সমান মানে 100% মানে মাসিক আয় পুরোটা কত। এখানে চেয়েছে তো যে মাসিক আয়টা কত, মানে 100% মানে 100% কথাটার অর্থ কী, মানে পুরোটা। এখানেও তাহলে মাসিক আয় পুরোটা আমরা জেনে যাব। লিখছি, দেখো আরও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আমরা লিখতে পারি তাহলে কি, অনিলবাবুর মাসিক আয়ের 22% সমান কত? 1870 টাকা। ওকে, অনিলবাবুর মাসিক আয়ের 1% সমান কত হবে? 1870/22 টাকা। অনিলবাবুর মাসিক আয়ের 100% মানে পুরোটা, মানে মাসিক আয় পুরোটা কত? 1870/22 ইন্টু 100, কে কাটো, 11 2 22, 11 একে 11, 11 7 77, 0 170, তাই না? এটাকে 2 কাটো, 2 8 16, 2 5 10, এটা গুণ করো, তাহলে 8500 টাকা, মানে 8500 টাকা। যেহেতু 5 নম্বর আছে, একটু অতএব লিখবে, যে অতএব অনিলবাবুর মাসিক আয় অনিলবাবুর মাসিক আয় কত হবে? 8500 টাকা। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, বলছে একটি দেশের ক্ষেত্রফল এত বর্গ কিমি, এর মধ্যে বনভূমি আছে এত, আর নদী অববাহিকা এত কিমি। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশটা কত? দেখো টোটালটা তো এইটা, আর বনভূমি এইটা, আর নদী অববাহিকা এইটা, তাহলে বাকিটা কত? তাহলে টোটালটা থেকে এই দুটোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি অংশটা পাবো, তাই না? বলছে বনভূমি আর নদী অববাহিকা বাদে, মানে বনভূমি এইটা আর নদী অববাহিকা এইটা বাদে, মানে এই দুটোকে এইটা থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কী লিখবো? এইটা বিয়োগ এইটা যুক্ত এইটা, মানে কি এই দুটোকে একসঙ্গে যোগ করে এটা থেকে বিয়োগ করব। দেখো লিখছি, বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল।
বাকি অংশের ক্ষেত্রফলটা তাহলে কত হবে? তাহলে আগে টোটালটা লিখি, 3287,263 বিয়োগ আর দুটোকে বিয়োগ করে দেবো, সেটা কি কি? 754740 প্লাস 250। ওকে, ব্যাপারটা নিশ্চয় হচ্ছে বুঝতে পারছো। টোটালটা থেকে এইটা বনভূমি আর এইটা নদী অববাহিকা, দুটোকে যোগ করে একসঙ্গে এইটা থেকে পুরোটা হচ্ছে বাদ দিয়ে দেবো। এটা যোগ করলাম 0, এটা যোগ করলাম 4, এটা যোগ করলাম 7, এটা যোগ করলাম 7, এটা যোগ করলাম 5, এটা যোগ করলাম 12, 2 হাতে রইল 1, 1 আর 2 3। যাই হোক, তোমরা যখন বিয়োগ করবে পাশে বিয়োগ করে দেখাবে, হলো। আমি সরাসরি করে নিলাম। এ দুটোকে বিয়োগ করলে হবে, হলো, 29523 বর্গ কিমি। ওকে, তাহলে মোটামুটি প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজ, একটু যদি বুঝে করতে পারো তাহলে আমরা এরপরে 6 দাগে চলে যাব। ওকে, দেখো এই যে 6 দাগে 5 দিয়ে 10, মানে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, দুটো করতে হবে। এখানে 10-এর 10 কিন্তু সবাই পাবে, মানে শুধু ছবি এঁকে দিয়ে আসতে হবে, হলো। ছবি এঁকে যা যা বলছে সেগুলোকে দেখিয়ে দিতে হবে। বলছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। তোমরা মনে মনে একদম মুখস্থ করে নেবে, বৃত্ত আঁকতে হলে ব্যাসার্ধ লাগে। আর এখানে কিন্তু এই যে 3 সেমিটা, এটা কিন্তু ব্যাসার্ধই। তাহলে ব্যাসার্ধ দিয়েছে মানে তোমাদের চিন্তা নেই কিছু। যদি ব্যাস দিত, সেই ব্যাসটাকে অর্ধেক, মানে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, সেই ব্যাসটাকে অর্ধেক করতে হতো, হলো। এখানে কিছু করতে হবে না, বলতে 3 সেমি হচ্ছে ব্যাসার্ধ। আমি দেখো 3 সেমি ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেনতেই করছি, তোমরা দেখতে পাবে না বলে। দেখো, এই দেখো, এই যে এখানে, এই যে 3 এখানে পুটকি দেবে, হলো। 3 সেমি ব্যাসার্ধ নিয়ে নিলে, নিয়ে এই মাপটা নিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে গেল, হলো। ব্যাসার্ধ দিলে কিচ্ছু করতে হবে না, শুধু ওই যেই মাপটা দেবে সেই মাপটা নিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে, হলো। এবারে কি বলছে, বৃত্ত অঙ্কন হচ্ছে হয়ে গেল। ওই বৃত্তের কেন্দ্র আছে এই যেখানে বসিয়ে কাঁটা কম্পাস বসিয়ে বৃত্ত অঙ্কন করা আছে, কারণ ও নাম দেবে, হলো। এইভাবে কেন্দ্র হচ্ছে ও। তারপরে কি বলছে, ব্যাসার্ধ, এখানে একটা নাম দিয়ে দাও। এইটা হচ্ছে ব্যাসার্ধ, হলো। এটা পুরোটা হবে ব্যাস, আর এইটা কিনা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত? ও এ বা এ ও লিখতে পারো। তারপরে কি বলছে, ব্যাস। আচ্ছা, ব্যাস চেয়েছে মানে এটা পুরোটাকে টেনে দিতে হবে, নাহলে আমি ব্যাসটা কী করে বোঝাবো? পুরোটাকে টেনতে হবে না। এইটা হচ্ছে ব্যাস, হলো। এখানে নাম দিয়ে দেবো বি, তাহলে কী লিখবে, এ বি সমান ব্যাস। ব্যাস চেয়েছে, লিখে দিলাম। জ্যা বলছে, দেখো এটাও জ্যা হবে। এটা যে বৃত্তের বৃহত্তম ব্যাস, বৃত্তের যে এই যে বৃত্তের সবচেয়ে বড় জ্যা কিন্তু এটা। যাই হোক, আমি আরেকটা আলাদা একটা জ্যা টেনে দিচ্ছি, হলো। এর নাম দিয়ে দাও সিডি, হ্যাঁ, লিখে দেবে জ্যা সমান কত, সিডি। এইটুকু করলে কিন্তু তোমরা 5-এর 5 পাবে। ক্লিয়ার? তাহলে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস আর জ্যায়ের নাম দিয়ে চিহ্নিত করে দিতে বলেছে, চিহ্নিত করে দিয়েছি। এইটুকু করলে 5-এর 5। তারপরে প্রশ্নটা দেখো, এটাও সহজ। বলতে 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এ বি একটি সরলরেখাংশ। তাহলে 8 সেমি একটা সরলরেখাংশ আঁকবে। ওই এ বি সরলরেখাংশের ওপর একটি বিন্দু পি নিতে বলছে। তাহলে আমি 8 সেমি একটা সরলরেখাংশ এঁকে নিই ফার্স্টে। দেখো এই যে 8, হলো, এই 0 থেকে শুরু করে 8, হলো। এর ওপরে একটা বিন্দু, ওপরে মানে
একদমের ওপরেই হলো, ওপরে বলছে মানে সরলরেখার ওপরে যে কোনো জায়গায় পি। আচ্ছা এই সরলরেখাটার নাম দিলাম ধরো এ বি হলো। তাহলে পি একটা বিন্দু নিলাম, এতদূর ক্লিয়ার। এই যে বিন্দু নাও, স্কেল ও কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এ বি সরলরেখাংশের উপর পিএল লম্ব অঙ্কন করো হলো। স্কেল ও কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এ বি সরলরেখার উপর লম্ব, এই যে পি বিন্দুতে এ বি সরলরেখার লম্ব মানে এর উপরে লম্ব আঁকতে বলছে। এটাও আগে তোমাদের শিখেছি যে যে কোনো বিন্দুতে লম্ব আঁকার উপায় কি, যে কোনো একটা মাপ নেই এরকম একটা বৃত্তচাপ আঁকবে হলো। একে এই এখান থেকে এই যেটা লেগেছে এখানে হলো, এখান থেকে দুবার কেটে নেবে হলো, কেটে নেবে। আর ওপরের দিকেও একবার কাটবে, আর এই যে ছেদ হলো এখানেও একবার কাটবে। এই ছেদ থেকে এখানে যোগ করে দেবে। ওকে, এই যে পিএল এই লম্ব হয়ে গেল। ওকে, তারপরেরটা দেখো যে স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করতে বলছে। তাহলে প্রথমে 8 সেমি একটা সরলরেখাংশ টানবে, তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ড করতে বলছে। সমদ্বিখণ্ড মানে সমান দুভাগে ভাগ করতে বলছে, করে প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপো। প্রতি খণ্ড 8 সেমিকে দুভাগে ভাগ করলে কত হবে? এমনি তো আমরা মুখে মুখে তো জেনে যাচ্ছি 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে কি প্রতি খণ্ডের দৈর্ঘ্য 4 হবে। এবারে সেটা তোমাকে মেপে লিখতে বলছে। এটা 8 দিয়েছে বলে, যদি এটা 9 দিত হ্যাঁ বা 13 দিত তখন তোমাদের সেটাও 2 দিয়ে ভাগ করবে। সমদ্বিখণ্ড মানে কি? সমান দুভাগে ভাগ, মানে 2 দিয়ে ভাগ করতে বলছে। যাই হোক, প্রথমে 8 সেমি একটা দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকবো, সেটাকে সমদ্বিখণ্ড করি। দেখো 8 সেমি একটা সরলরেখাংশ নিচ্ছি। এগুলো খুব সহজ, এগুলো করে আসবে পুরো নম্বর পাবে হলো। দেখো এই যে 8 সেমি হলো, 8 সেমিটা সরলরেখা, তাকে এ বি নাম দিয়ে দাও। এই সরলরেখা সমদ্বিখণ্ড মানে সমান দুভাগে ভাগ করার উপায় কি জানো? হাফের বেশি বা পুরোটা নিয়ে, হ্যাঁ পুরো মাপটা নেবে বা হাফের বেশি নেবে, এরপর দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করবে হলো। এরকম দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করে, এইটা হয়ে গেল সমদ্বিখণ্ড। দেখো এবারে যেখানে লাগবে এটা কিন্তু এই ছেদগুলোটাতে না সবসময় একটু বিন্দু দিয়ে দেবে, তাহলে তোমাদের যোগ করতে সুবিধা হবে। হলো, এই হয়ে গেল। এবারে দেখো তুমি মেপে নাও প্রতি, তাহলে এইটা একটা খণ্ড, এইটা একটা খণ্ড, তুমি মাপো 4 হবে। দেখো দেখলে এই যে 4 হচ্ছে এখানে, এটাও 4 ওটাও 4। তাহলে কি লিখবে? যে প্রতি খণ্ডের দৈর্ঘ্য, পেনেই লিখে দিচ্ছি, প্রতি খণ্ডের দৈর্ঘ্য মেপে পেলাম কত? 4 সেমি। এইটুকু। ওকে, আর কিছু করতে হবে না। ওকে দেখো লিখে দিয়েছে যে প্রতি খণ্ডের দৈর্ঘ্য মেপে পেলাম 4 সেমি। যদি তোমাদের মনে হয় এখানে একটা নাম দিতে পারো, এখানে একটা ও একটা নাম দিতে পারো হলো। তাহলে দুটো খণ্ড কি কি? এ ও আর ও বি হলো। এটা না লিখলেও চলবে, জাস্ট একটা নাম দিতে পারো না দিতে পারো। এইগুলো বারবার বলছি, এগুলো করবে। এই যে শেষের দাগটা 10 নম্বর থাকবে, প্রত্যেকে ভালো করে করবে, এখানে 10-এর 10 সবাই পাবে। ওকে, তো দ্বিতীয় স্কুলটা এই আপাতত এখানেই শেষ হলো। আমরা পরের ভিডিওতে কিন্তু পরের স্কুলগুলো করা শুরু করব এবং খুব কুইক ভিডিওগুলো ছাড়বো। কদিন প্রচুর আবহাওয়া খারাপের জন্য কিন্তু ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, আমরা যাদের ভিডিওগুলো ভালো লাগবে তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে হলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য।